সবাইকে স্বাগতম ভয়ের কথায়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই এপিসোডে আমি এমন একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব যে গল্পটা শুনে আমি নিজেই অবাক হয়েছিলাম। আমি এখনও অবাক হই, কিভাবে সম্ভব। শ্রোতা বন্ধুগণ, আসলেই সম্ভব, কারণ এটি সত্য ঘটনা। এই ঘটনাটি আমাকে দিয়েছেন নড়াইল জেলার লোহাগড় উপজেলার মিজানুর। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আসলে যেই জায়গা সম্পর্কে আপনাদেরকে এখন বলবো, এই জায়গাটি লাহিয়া এবং মিঠাপুকুরের মধ্যবর্তী কোনো একটি জায়গা। এটি স্থানীয়ভাবে ইছামতির বিল নামে পরিচিত। বিশাল এই বিলের একটি অংশে একজন প্রভাবশালী ব্যক্তির বিশাল দিঘি আছে এবং তার কিছু খামার রয়েছে এবং আরও অনেক কৃষি জমি তার সেখানে রয়েছে। কিন্তু ওই দিন থেকে অনত দূরে রয়েছে যে সাইনবোর্ডে লেখা আছে, সাবধান, ভূতের এলাকা। শ্রোতা বন্ধুগণ, বাংলাদেশে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া কঠিন যেখানে ভূতের এলাকার লেখা সাইনবোর্ড রয়েছে এবং সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। প্রিয় লিসেনার্স, এমন একটি জায়গায় এই স্টোরিটি আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। প্রথমে বলি মিজানুর কিভাবে ঘটনাটি সংগ্রহ করেছে। মিজানুর ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি ছেলের সাথে পরিচয় হয়, তার নাম হচ্ছে নাহিদ। তো নাহিদ এবং মিজানুর এরা দুজন এই পরিত্যক্ত পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল একটি গ্রামে। তখন এখানে একটি সাইনবোর্ড দেখতে পায়, লেখা রয়েছে, সাবধান, ভূতুরে এলাকা। মিজানুর যখন এই সাইনবোর্ডটি দেখতে পায় তখন নাহিদকে বলে যে এই জায়গাটিতে কি রয়েছে, আমায় একটু বলো। তখন নাহিদ বলে, 3 সপ্তাহ আগেই আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা রয়েছে। তখন মিজানুর 3 সপ্তাহ আগে এই নাহিদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করে। এই ঘটনাটির প্রথম অংশটি নাহিদের কাছে ঘটে যাওয়া ঘটনা 3 সপ্তাহ আগে নাহিদ এবং তার আপন চাচাতো ভাই, যিনি পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি করেন, তিনি ছুটিতে বাড়িতে আসেন এবং এভাবে দুজন মিলে রাতের বেলা হাঁটতে বের হন। রাতের বেলা যখন হাঁটতে বের হন তখন হাঁটতে হাঁটতে এই ইসামতির বিলের কাছে তাদের যে বিশাল পারিবারিক অর্জিত দিঘিটি রয়েছে, এই দিঘির কাছে আসেন। দীর্ঘ থেকে অল্প দূরে একটি জায়গা দেখতে পান, যে জায়গাটি তাদের সেই পরিত্যক্ত পুকুর। কিন্তু কি দেখতে পেয়েছিলেন? যেখানে দেখতে পেয়েছিলেন আগুন জ্বলছে এবং আগুনের পাশে মনে হচ্ছে দুজন লোক বসে গল্প করছে এবং শীতের কারণে আগুন জ্বালিয়ে তারা একটু উষ্ণতা পেতে যাচ্ছে। এরা দুজন চিন্তা করে, এত রাতে তো এখানে মানুষের থাকার কথা না, আর তারা তো এখানে কোনো লোককে পাহারাদারও নিযুক্ত করেননি, তো এরা কারা, একটু দেখে আসি। কৌতূহলী হয়ে নাহিদ এবং তার চাচাতো ভাই এই দুইজন ব্যক্তির কাছে যান। কাছে গিয়ে তাদের যখন পরিচয় জিজ্ঞেস করেন, নাম জিজ্ঞেস করেন, এভাবে এমন ভাব নিচ্ছিলেন যে তারা কিছুই শুনতে পাচ্ছেন না। বারবার জিজ্ঞেস করার পর যখন কোনো প্রতিউত্তর পান না, তারা দুজন, বিশেষ করে নাহিদ এবং তার চাচাতো ভাই, তখন তারা ক্ষিপ্ত হয়ে একটু বকাঝকা দেন। এতে করে কি হয়, ওই দুজন ব্যক্তি রেগে উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে তারা আজে বাজে কথা বলেন এবং নাহিদ এবং তার চাচাতো ভাইয়ের উপর চড়াও হন। শুরু হয়ে যায় এই 4 জনের মধ্যে মারামারি, ধস্তাধস্তি, চিৎকার চেঁচামেচি। তার চাচাতো ভাইকে ছেড়ে দিয়ে দৌড়ে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে যায়। মানে অদৃশ্য হয়ে যাওয়া বলতে বোঝা যাচ্ছে যে তারা হেঁটে চলে যান বা দৌড়ে চলে যান, কিন্তু তাদেরকে আর দেখা যায় না। এদিকে নাহিদকে তার চাচাতো ভাই, যিনি পুলিশের চাকরি করেন, তিনি বলেন যে তার বুক পকেটে একটি স্পাই পেন রয়েছে, যেখানে এই দুজন ব্যক্তির সকল ভিডিও ধারণ করা হয়েছে। বাসায় গিয়ে ল্যাপটপে এই পেনটি লাগিয়ে এই ভিডিও দেখে শনাক্ত করা যাবে যে লোক দুজন আসলে কারা ছিল। পরে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতা নিয়ে আসা যাবে।
যে চিন্তার সেই কাজ, তারা বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে ল্যাপটপের যখনই ওই স্পাই পেনটি লাগিয়েছে, তখন তারা যে দৃশ্য দেখতে পায়, এটা আসলে দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় যে স্পাই পেনে কোনো দুজন ব্যক্তিকে এবং চিৎকার চেঁচামেচি হচ্ছে। শুধু নাহিদ এবং তার ভাইয়ের গলার কণ্ঠস্বর শোনা গেলেও ওই দুজন ব্যক্তির কোনো শব্দ সেখানে শোনা যাচ্ছে না। না তা আছে, না তাদের অডিও আছে। এই দৃশ্য দেখার পর তারা বুঝতে পারেন যে এই দুজন ব্যক্তি কোনো স্বাভাবিক ব্যক্তি ছিলেন না, তারা নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল এন্টিটি ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, তাহলে বুঝতেই পারছেন ওই জায়গাটি আসলে কতটা ভয়ানক। এখন আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে যাব। এই স্টোরিটি শুরু হয়েছিল 1981 সালে। 81 সাল থেকে 20 বছর ধরে এই গল্পটি ব্যক্তিকাল। একজন প্রভাবশালী ব্যক্তি ইছামতির বিলে বেশ খানিকটা জায়গা কেনেন। জায়গা কেনার পর প্রথম দিকে উনি এই বিশাল জায়গায় কৃষি কাজে ব্যবহার করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার মনে হলো যে কৃষিকাজের পাশাপাশি জায়গার কিছু অংশে তিনি মাছ চাষ করবেন এবং একটু সম্মানিত খাবার দেবেন, যেখানে পুকুরের উপর একটি বড় হাঁসের খামার থাকবে। উনি চিন্তা অনুযায়ী বড় একটি পুকুর খনন করেন এবং তার একটি হাঁসের খামারে স্থাপন করেন এবং রেজাউল ঠাকুর নামক একজন ব্যক্তিকে এই হাঁসের খামারের দেখভাল করার দায়িত্ব দেন। তো রেজাউল ঠাকুরের ঠাকুর ছিল তার বংশীয় পদবী। তো রেজাউল ঠাকুরের বাবা মা ওই গ্রামের একজন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেই থাকতেন। যেহেতু তারা অনেক গরিব মানুষ ছিলেন, তার বাবা মা কামলা খাটতেন, মানে শ্রমিক ছিলেন। রেজাউল ঠাকুর বিয়ে শাদী করেননি। তো অনেক প্রভাবশালী ব্যক্তির ওই খামারে তিনি চাকরি নেন এবং ওই খামারের হাঁসগুলো দেখাশোনা করতেন। সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিতেন, আবার বিকেলবেলা হাঁসগুলো যখন খামারে ফিরে আসতো গুনে গুনে ঢুকাতেন যে কয়টা হাঁস আছে। হাঁসগুলো সারাদিন বিলের মধ্যে ঘুরে বেড়াতো, প্রাকৃতিক খাবার খেত। প্রথম মাসখানেক তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু মাসখানেক পরে হঠাৎ একটা সমস্যা রেজাউল ঠাকুরের কাছে পরিলক্ষিত হয়। রেজাউল ঠাকুর দেখতে পান সকালে যখন হাঁসগুলো বের হয় এবং বিকেলে যখন ফিরে আসে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হলো যে হঠাৎ তিনি খেয়াল করেন বিকেলে যে হাঁসগুলো তিনি গুনে গুনে ঢোকাচ্ছিলেন, সকালবেলা যখন বের করছেন তখন তার কাছে মনে হচ্ছে হাঁস কম কম লাগে এবং তিনি গুনে দেখেন কখনো 2টি, কখনো 4টি, কখনো 5টি হাঁস মিসিং। প্রতিদিন এমন ঘটনা ঘটছিল। রেজাউল ঠাকুর এই সমস্যার কথা মালিককে জানান। মালিক শুরুতেই রেজাউল ঠাকুরের খোদ দোষ চাপিয়ে দেন যে তোমার গাফিলতিতেই এটা হচ্ছে, নিশ্চয়ই তুমি হাঁস বিক্রি করে দিচ্ছ। রেজাউল ঠাকুর তিনি অনেক অনুনয়ের মুখে কান্নাকাটি করে বলেন না, তিনি এরকম কাজটা করেন নাই, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে। তখন মালিক বলেন তোমার তাহলে গাফিলতি আছে, যার কারণে শিয়াল বা বেজি বা অন্য কিছু এখানে ঢুকে খেয়ে ফেলছে। এরপরে যদি কোনো হাঁস মিসিং হয় তাহলে তোমার বেতন থেকে সে টাকাটা তিনি কেটে নেবেন, মানে হাঁসের মূল্যটা তিনি কেটে নেবেন। তখন রেজাউল ঠাকুর মন খারাপ করে আবার হাঁসের খামারে চলে যান। তারপর দেখা গেল 2-1 দিনের মাথায় কোনো সমস্যা নেই, কিন্তু 3 দিনের মাথায় আবার মনে হচ্ছে হাঁস কম কম লাগে এবং গুনে দেখে সত্যি সত্যি 4-5টা হাঁস মিসিং। তো এটি সাহস করে আবার মালিককে গিয়ে বলেন। তখন মালিক বলেন তোমার আর এই চাকরি করার দরকার নেই, তুমি চলে যাও। কিন্তু রেজাউল ঠাকুর এবং তার পরিবার যেহেতু অত্যন্ত দরিদ্র মানুষ ছিল, এজন্য তিনি খুব অনুনয় বিনয় করে বলেন যে চাকরিটা আমার খুব প্রয়োজন, প্রয়োজনে আমার সাথে আরেকজন মানুষ দেন যিনি আমার সাথে সেখানে থাকবেন। রেজাউল ঠাকুরের মালিক এই কথাটি খুব পছন্দ করেন এবং তার বাড়িতে 12 মাসই থাকা কামলা নাম হচ্ছে বাহার উদ্দিন,
এই বাহারউদ্দিনকে রেজাউল ঠাকুরের সাথে পাঠানো হয়। বাহারউদ্দিন যখন ছিলেন তার সাথে সপ্তাহখানেক কোনো হাঁস মিসিং হচ্ছিল না। যেহেতু কোনো হাঁস মিসিং হচ্ছিল না, তখন মালিক চিন্তা করলেন যে এখন হাঁস মিসিং হচ্ছে না, তাহলে বাহারউদ্দিনের ওইখান থেকে কি করবে, তাকে নিয়ে আসি। বাহারউদ্দিন যখন চলে যায়, তারপরও 5-6 দিন কোনো হাঁস মিসিং হচ্ছিল না, কিন্তু এরপর থেকে আবার শুরু হয়ে যায় একই সমস্যা। একই রকমভাবে কখনো 4টি, কখনো 5টি, কখনো 6টি বা কখনো 2টি হাঁস গায়েব হয়ে যাচ্ছে। সমস্যাটা যখন আবার মালিককে জানানো হয়, তখন মালিক বাহারউদ্দিনকে আবার রেজাউল ঠাকুরের সাথে পাঠায় যে ও একা একা ভয় পেতে পারে, তুমি ওর সাথে গিয়ে থাকো। এই প্রাণীটি আবার যদি আসে, তখন বাহারউদ্দিন 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিনের মাথায় যখন বাহারউদ্দিন দেখতে পায় না যে এই 3 দিনে কোনো হাঁস গায়েব হয়নি, তখন 3 দিনের মাথায় বাহারউদ্দিন রেজাউল ঠাকুরকে বলে যে রেজাউল, আসলে আমি এখানে না থাকালেই ভালো, তুমি একাই পাহারা দাও। তা না হলে তুমি থাকো, আমি যাই, না হলে আমি থাকি, তুমি যাও। রেজাউল ঠাকুর বলে যে যেহেতু অনেক দিন ধরে আমি এখানে আছি, তাহলে আমি থাকি, আপনি যান। এই কথাটা বলার সাথে সাথে বাহারউদ্দিন খুব খুশি হয়ে যায় এবং সে চলে যায়। চতুর্থ দিন রেজাউল ঠাকুর চিন্তা করে, একবার তো ওই লোমশ প্রাণীটি এসেছিল, দেখি আজকে কি হয়। রেজাউল ঠাকুর লাঠি নিয়ে পাহারা দিতে শুরু করে। পাহারা দিতে দিতে একই রকমভাবে রাত প্রায় আনুমানিক 1টা কি 1:30টার দিকে হঠাৎ দেখে সেই লোমশ প্রাণীটি একটি করে হাঁস ধরে আর নিচে করে ছুঁড়ে দিচ্ছে। রেজাউল ঠাকুর 7-5 না ভেবে লাঠি নিয়ে এগিয়ে যায় এবং ধমক দেয়। এই প্রাণীটির গায়ে সজোরে আঘাত করে। আঘাত করার পর ওই প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রেজাউল ঠাকুর মালিককে গিয়ে বলে যে সে হাঁসকে নিচে তাকে খুঁজে পেয়েছে। এরকম একটি ঘটনা ঘটেছে। রেজাউল ঠাকুর তার মালিককে গিয়ে বলে। তখন মালিক ওই বাহারউদ্দিনকে আবার তার সাথে পাঠায় যে তুমি একা একা ভয় পেতে পারো, তুমি ওর সাথে থাকো। বাহারউদ্দিন 1 দিন, 2 দিন, 3 দিন যায়। 3 দিনের মাথায় যখন বাহারউদ্দিন দেখতে পায় না যে এই 3 দিনে কোনো হাঁস গায়েব হয়নি, তখন 3 দিনের মাথায় বাহারউদ্দিন রেজাউল ঠাকুরকে বলে, রেজাউল, আসলে আমি এখানে না থাকলেই ভালো, তুমি একাই পাহারা দাও, তা না হলে তুমি থাকো, আমি যাই, না হলে আমি থাকি, তুমি যাও। রেজাউল ঠাকুর তখন বলে যে অনেক দিন ধরে আমি এখানেই আছি, তাহলে আমি থাকি, আপনি যান। এই কথাটি বলার সাথে সাথে বাহারউদ্দিন খুব খুশি হয়ে যায়। চতুর্থ দিন রেজাউল ঠাকুর চিন্তা করে, একবার তো ওই লোমশ প্রাণীটি এসেছিল, দেখি আজকে কি হয়। রেজাউল ঠাকুর লাঠি নিয়ে পাহারা দিতে শুরু করে। পাহারা দিতে দিতে একই রকমভাবে রাত প্রায় আনুমানিক 1টা কি 1:30টা বাজে। হঠাৎ ভেতর থেকে হাঁসের ডাক ভেসে ওঠে, মানে ওখানে কেউ ঢুকেছে, শিয়াল বা অন্য কোনো প্রাণী প্রবেশ করেছে। রেজাউল ঠাকুর একবার সেখানে গিয়ে দেখে সেই লোমশ প্রাণীটি অন্ধকারে আবছা আবছা দেখা যাচ্ছে। একটা করে হাঁস ধরছে আর নিচে কারো কাছে ছুঁড়ে দিচ্ছে। রেজাউল ঠাকুর লাঠি নিয়ে এগিয়ে যায় এবং সজোরে আবার আঘাত করে। এবারও আঘাত করার পরে ওই লোমশ প্রাণীটি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন রেজাউল ঠাকুর মালিকের কাছে গিয়ে বলে যে আজকে ওই প্রাণীটি এসেছিল এবং আমি আবারও তাকে আঘাত করেছি। তখন মালিক চিন্তা করে যে প্রাণীটিকে ধরার জন্য সে কোনো ফাঁদ পাতবে, এমন একটি পরিকল্পনার কথা জানায়। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নটা হওয়ার আগেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এরপরে 2 দিন পর বাহারউদ্দিন সকালবেলা ওই খামারে যায়। খামারে গিয়ে দেখে খামারের দরজা খোলা, একটি হাঁসও খামারের মধ্যে নেই। পুরো বিলে একটি হাঁসও দেখা যাচ্ছে না। তবে আরও অদ্ভুত ব্যাপার হলো, রেজাউল ঠাকুর যে ঘরটাতে থাকতো সেই ঘরটাতে দরজা ভেতর থেকে বন্ধ করা। অনেক ডাকাডাকি করে বাহারউদ্দিন কিন্তু
ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। বাহারুদ্দিন অনেক ডাকাডাকি করার পরে যখন সাড়া শব্দ না পেয়ে রেজাউল ঠাকুরের দরজা ভেঙে ফেলার সাথে সাথে রেজাউল ঠাকুর দেখে যে না, রেজাউল ঠাকুর তো ঘরে নেই, সে কোথায় গেল। অদ্ভুত ব্যাপার। রেজাউল ঠাকুরকে বাহারুদ্দিন খুঁজতে থাকে, বিলের এপাশ থেকে ওপাশে থাকে, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে বেশ দূরে একটি উঁচু ঢিপি আছে। ঢিপির উপরে কিছু একটা দেখা যাচ্ছে মানুষের মতো। বাহারুদ্দিন দৌড়ে সেখানে চলে যায়, গিয়ে দেখে রেজাউল ঠাকুর ওই ঢিপির উপরে অসচেতন অবস্থায় পড়ে আছে। এখান থেকে আরও কয়েকজন লোক সহযোগিতায় রেজাউল ঠাকুরকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর রেজাউল ঠাকুরের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় রেজাউল ঠাকুর আর আগের মতো আচরণ করছে না। সে পরিচিত লোকদেরকেও চিনতে পারলেও না, সে কিছুই বলতে পারছে না যে ওই রাত্রে সেদিন কি হয়েছিল। এতগুলো হাঁস কোথায় গেল, আর ঘরের দরজা বন্ধ থাকলেও রেজাউল ঠাকুর কিভাবে ওই উঁচু ঢিপির উপরে সে পড়েছিল এই বিষয়ে জিজ্ঞেস করা হলেও সে কিছুই বলতে পারত না এবং এক ধরনের উন্মাদ হয়ে যায়। সে কারোর সাথে তেমন কোনো কথা বলে না, কিন্তু এলোমেলো করে হাঁটাহাঁটি করে উন্মাদের মতো চলাফেরা শুরু করে। ওই খামার থেকে তাকে চাকরিচ্যুত করা হয়, কারণ হচ্ছে সে তার কারণে সবগুলো হাঁস গায়েব হয়ে গেছে এবং সে এখন পাগল হয়ে গেছে। স্বাভাবিকভাবে সে তো পাহারা দেওয়ার মতো শক্ত কোনো দরকার নেই। রেজাউল ঠাকুর এভাবে উন্মাদ হয়ে ঘুরে বেড়ায়, কারোর সাথে তেমন কোনো কথা বলে না। শ্রোতা বন্ধুরা, মনে হতে পারে ঘটনাটি এখানেই শেষ। না, এখান থেকে ঘটনাটি শুরু হয়। রেজাউল ঠাকুর যখন এভাবে অনেকটা উন্মাদের মতো জীবনযাপন করছিল তখন রেজাউল ঠাকুরের মাধ্যমে আরেকটি সমস্যার সৃষ্টি হয়। গ্রামের লোকজন দেখতে পায় কে বা কারা রাতের বেলা হাঁস মুরগির যে ঘরগুলো রয়েছে ছোট ছোট, এই ঘরগুলি খুলে দেয় এবং রাতের বেলা হাঁস মুরগিগুলোকে বাইরে বের করে দেয়। প্রথমে দেখে খুব একটা বেশি ধরতে পারেনি, কিন্তু একটা সময় দেখা গেল যে কাজটি আর কেউ না, ওই ঠাকুরই করেছে। সে রাতের বেলা মানুষের বাড়িতে গিয়ে হাঁস মুরগির দরজা খুলে দিয়েছে, হাঁস মুরগিগুলোকে টেনে হিঁচড়ে বের করে উঠানে ছেড়ে দিয়েছে। মানুষজন যখন এই ধরনের আচরণ রেজাউল ঠাকুরের কাছ থেকে পাওয়া শুরু করলো তখন তারা সম্মিলিতভাবে গিয়ে রেজাউল ঠাকুরের বাবা মার কাছে গিয়ে নালিশ করে তার এই আচরণ সম্পর্কে। রেজাউল ঠাকুরের বাবা মা রেজাউল ঠাকুরকে খুব করে শাসন করে, কিন্তু আসলে মানুষজন তেমন কিছু বলতেও পারছে না রেজাউল ঠাকুরকে, বা রেজাউল ঠাকুরের বাবা মাও রেজাউল ঠাকুরকে তেমন কিছু বলতে পারছে না, কারণ সে তো পাগল হয়ে গেছে এবং সে যে আচরণ করছে সে আচরণ কেন করছে এটাও সে নিজেও জানে না, আর সে তো পুরোটাই একতরফা উন্মাদ হয়ে গেছে। যাই হোক, তার পিতামাতা তাকে খুব শক্ত করে শাসন করে বকাঝকা দিয়ে দেয়। এরপরে রেজাউল ঠাকুর আর কোনোদিন হাঁস মুরগির দরজা খুলে দেয় না, কিন্তু হাঁস মুরগির ঘরের দরজা খুলে না দিলেও সে আরেকটি কাজ করতে শুরু করেছে। গভীর রাত্রে সে বাড়ি থেকে বের হয়ে সে বিভিন্ন ছাগল এবং গরুর গোয়ালে গিয়ে এই ছাগল গরুগুলোর দড়ি খুলে দিতে শুরু করে এবং দড়ি খুলে দিয়ে সে ক্ষান্ত হয় না। সে গরু এবং ছাগলটাকে টানতে টানতে ওই ইসামতির বিলে যে উঁচু ঢিপিটা ছিল যেখানে রেজাউল ঠাকুরকে পাওয়া গিয়েছিল তার কাছাকাছি গিয়ে গরু ছাগলগুলোকে ওই রাতের বেলা সেখানে বেঁধে আসে। কখনো কখনো গরু ছাগল মিসিং হয়ে যায়। প্রথমে গ্রামবাসী ধরতে পারেনি এই কাজটি কে করেছে। একটা সময় এটি ফাঁস হয়ে যায় এবং সেই রাত্রে ফাঁস হয়, যেই রাত্রে মানুষের হাতে ধরা পড়ে যায় রেজাউল ঠাকুর। তখন রেজাউল ঠাকুরকে গ্রামবাসী অনেক মারধর করে এবং তাকে ধরেই তার পিতামাতার কাছে নিয়ে যায় যে এরপরে যদি এই পাগল ছেলেটা আটকাতে না পারে তাহলে আমরা ওকে পিটিয়ে মেরেই ফেলব, আর তাকে বাঁচতে দেব না, কারণ সে আমাদের গরু ছাগলগুলোকে এমনভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এইভাবে তো আর সহ্য করা যায় না এবং আসলেই এগুলো সহ্য করার মতো ছিল না। তখন তার পিতামাতা আশ্বস্ত করে যে কখনোই সে আর এরকম কাজ করবে না। সকলের পরামর্শ অনুযায়ী রেজাউল ঠাকুরের পায়ে শিকল লাগিয়ে দেওয়া হয়। প্রথম দিকে একটু ভালো ছিল, বেশ এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়। তখন মনে হলো রেজাউল ঠাকুর আগের থেকে একটু ভালো হয়েছে, এখন আর শিকল থাকার কোনো প্রয়োজন নেই। তখন তাকে আবার শিকল মুক্ত করে দেওয়া হয়।
রেজাউল ঠাকুর কি করত, সকালবেলা সে বাসা থেকে বের হয়ে যেতে এবং সন্ধ্যার পরে বাসায় ফিরে আসতো। এই মধ্যবর্তী সময়ে সে তার নিজের গ্রামেও থাকতো না। কোথায় যেত? সে অনেক দূরের গ্রামে ঘুরতে যেত। একদিন একটি নালিশ আসে সেই গ্রামে, খুবই ভয়ঙ্কর একটি নালিশ আসে যে রেজাউল ঠাকুর অনেক দূরের গ্রামে গিয়েছিল। গ্রাম দিয়ে সে হেঁটে বেড়ায়। যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে তখন সে সেখানে গিয়ে বলে, এই বাচ্চাটিকে আমার কোলে দাও। কোলে নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ে ফুদায় বাচ্চাটির কপালে। সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। বাচ্চাটি স্বাভাবিক আচরণ শুরু করে। পিতামাতাও খুশি হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঠিক 3 দিনের মাথায় ওই বাচ্চাটি মারা যায়। সে কি করত? এক বাড়িতে এ ধরনের একটি ঘটনা ঘটিয়ে সে একদম কাছাকাছি কোনো বাড়িতেই ঘটনা ঘটাতো না। অনেক দূরে গিয়ে কোনো একটি বাড়িতে যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে তখন সেখানে গিয়ে বলতো, বাচ্চাটিকে আমার কোলে দাও। তখন তারা কোলে দিত। কোলে দেওয়ার পর সে বিড়বিড় করে কি যেন ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। 3 দিনের মাথায় সবগুলো বাচ্চাই মারা যায়। প্রথম দিকে ওই ঘটনাগুলো অতটা ফাঁস হয়নি, কিন্তু কানে কানে হতে হতে একটি সময় এটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে রেজাউল ঠাকুর যেই বাচ্চাকে কোলে নেয় এই বাচ্চাটি 3 দিনের মাথায় মারা যায়। কিন্তু রেজাউল ঠাকুর নিজ গ্রামে কখনো এই কাজটি করেনি, অন্য গ্রামে গিয়ে করেছে। কিন্তু নিজের গ্রামে যখন এই খবরটি চলে আসে তখন গ্রামবাসী তার পিতামাতাকে বলে, তোমার ছেলে এই কাজ করেছে। স্বাভাবিকভাবেই তার পিতামাতা বলে যে আমার ছেলে তো পাগল, সে এই কাজ করবে কিভাবে? এটা নিশ্চয়ই তোমরা ভুল করছে। এখন কোনোভাবেই তার পিতামাতা তার পাগল ছেলেকে বুঝিয়ে এই যাত্রায় বাঁচিয়ে নেয়। কিন্তু এখন শুরু হয় আরেকটি সমস্যা। রেজাউল ঠাকুর এখন নিজ গ্রামে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটাতে শুরু করে। গভীর রাত্রে রেজাউল ঠাকুর কোনো বাড়িতে যায়। সেই বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ করে। ওই বাড়ির লোকজন যখন দরজা খুলে দেয় তখন রেজাউল ঠাকুর বলে ওঠে, এই তোর বাচ্চা দিবি? দে আমাকে, তোর বাচ্চাটি দে। শুধু এই কথাটিই বলতো, আর কিচ্ছু না। গ্রামবাসী বলতো, ধুর পাগলা, যা এখান থেকে, বলে দরজা আটকিয়ে দিত। কিন্তু সকাল হলেই ওই বাড়িতে কোনো একটি শিশু সন্তানের মৃতদেহ পাওয়া যেত, যে ঘরের মধ্যেই বাচ্চাটি মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে এটা জানা যেত না। এভাবে রেজাউল ঠাকুর প্রতিদিন রাত্রি কারো না কারো বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করত এবং দরজা খুলে দিলেই একই কথা বলতো, এই তোর বাচ্চা দিবি? দে আমাকে, তোর বাচ্চাটিকে দে। এবং এই বাচ্চাটিও মারা যেত। গ্রামবাসী রেজাউল ঠাকুরের এমন কর্মকাণ্ডে অত্যন্ত রাগান্বিত এবং ক্ষুব্ধ হয়। শুধু পাগল বলে সে বারবার বেঁচে যাচ্ছিল। একটি সময় আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং সেটি হলো, এক রাত্রে রেজাউল ঠাকুর একটি বাড়িতে গিয়েছে, কিন্তু সৌভাগ্যবশত ওই বাড়ির একজন পুরুষ লোক সে রাতের বেলা ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রেজাউল ঠাকুর ওই বাড়ির কাছে কেবল এসেছে, তখনও দরজা ঠক ঠক করেনি। তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আশেপাশের লোকজন চলে আসে। রেজাউল ঠাকুর ধরা পড়ে যায় এবং ওইখানে তাকে পিটুনি দেওয়া হয়। পিটুনি দিয়ে রেজাউল ঠাকুরকে তার পিতামাতার কাছে নিয়ে যাওয়া হয়। ওই রাত্রেই বলে যে, তোমার ছেলে আমার বাড়িতে গিয়েছিল, সে কিছু বলার আগে আমি নিয়ে এসেছি। তোমার ছেলেকে এখন আবার শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। তখন রাত্রে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং বলে দেওয়া হয়, শিকল দিয়েই যেহেতু আগে কোনো সমস্যার সমাধান হয়নি, সুতরাং আজ রাতের মধ্যেই বাবা মা সহ এই রেজাউল ঠাকুরকে গ্রাম ছাড়া হতে হবে। তারপর পিতামাতার অনেক অনুনয় বিনয় করে, আমার সন্তান তো পাগল, সে তো কিচ্ছু বোঝে না। কিন্তু গ্রামবাসী কিছুই শোনে না, বলে যে আজ রাত্রে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। শেষ পর্যন্ত তার পিতামাতা রাজি হয়। তারা রেজাউল সহ গ্রাম ছেড়ে চলে যেতে চায় এবং সত্যি গ্রামবাসী ওই সময়ে তাদের ব্যাগটাও গুছিয়ে দেয়। রাত্রেই সকলের সামনে তারা গ্রাম ছেড়ে রওনা হয়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে যে রেজাউল ঠাকুর গ্রাম থেকে বিদায় হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার ঘটে সকালবেলা দেখে যে একজন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তার পিতামাতা থাকতো। ঠিক সেই বাড়ির উঠোনেই পিতামাতা অজ্ঞান হয়ে পড়ে আছে।
কিন্তু রেজাউল ঠাকুর আর নেই, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমরা যাও নাই? বলে হ্যাঁ, আমরা তো গেছিলাম। পরে গভীর রাত্রে একটা বটগাছের নিচে শুয়ে পড়ি, ঘুম আসতেছিল। এরপরে তো আর আমাদের কিছু মনে নেই। আর তারপর তো দেখি সকালবেলা আমরা এখানে, আর রেজাউলকেও কোথাও খুঁজে পাচ্ছি না। তখন মানে রেজাউল ঠাকুরকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। সবাই বলে যে যাক, ভালো হয়েছে, পাগল বিদায় হয়েছে, কোথাও আবার কোনো গ্রামে গিয়ে কোনো বাচ্চার ক্ষতি করছে। যাই হোক, পদ্ধতিগতভাবে গ্রাম থেকে তো বিতাড়িত হয়েছে। এইভাবেই গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে। রেজাউল ঠাকুরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি, যেহেতু তাদের সন্তান পাগল হোক যাই হোক, তাদের তো ইচ্ছা জাগে যে জানতে তাদের সন্তানটা এখন কোথায়, বেঁচে আছেন নাকি মারা গেছেন। কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন কোনো ভালো একজন আলেমের শরণাপন্ন হন তারা। সে আলেমকে বলে যে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনাদের কাছে থাকা বিদ্যার মাধ্যমে আমার সন্তানটি কোথায় আছে, ভালো আছে, বেঁচে আছে নাকি মারা গেছে। তখন সেই আলেম বলে আমাকে অল্প কিছু সময় দিন, আমি খোঁজ করে খবর জানাবো। বেশ কয়েকদিন পর আলেমটি ওই পিতামাতার কাছে খবর পাঠান জরুরি ভিত্তিতে যে ওই আলেমের সঙ্গে দেখা করে যেন। রেজাউলের পিতামাতা যখন আলেমের সঙ্গে দেখা করে তখন আলেম বলে আপনার সন্তান আজ থেকে 20 বছর আগেই তো মারা গিয়েছে। তারা অবাক হয়, কি ব্যাপার, কি বলেন, আমাদের সন্তান 20 বছর আগে মারা গেছে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, 1981 সালে যখন আপনার সন্তান অজ্ঞান অবস্থায় ঢিপির উপরে পাওয়া যায়, তাকে যখন বাহারুদ্দিন যায় উদ্ধার করতে, আসলে ওইটা আপনার সন্তান ছিল না, ওইটা ছিল একটা পিশাচ। আপনার সন্তানকে ওই পিশাচ ওই ঢিপির মধ্যেই পুঁতে রেখেছে এবং সে আপনার সন্তান সেজে দীর্ঘ 20 বছর আপনাদের সাথে ছিল এবং গ্রামে ছিল। 20 বছর ধরে একটু একটু করে বিভিন্ন সমস্যা সৃষ্টি করেছে এবং সর্বশেষ সে আপনাদের ছেড়ে চলে গেছে। আপনার সন্তান আর বেঁচে নেই। আপনারা যাকে দেখেছেন এই 20 বছর সে আপনাদের সন্তান ছিল না। তার পিতামাতা কিছুতেই বিশ্বাস করে না, এটা কিভাবে সম্ভব হতে পারে, 20 বছর আমাদের সাথে ছিল। কিন্তু সেই আলেম সেই পিশাচকে হাজির করে সেই পিশাচের মুখে সব বর্ণনা করে নেয়। পিতামাতা যা শুনতে পায়, সে পিশাচ বলে যে আমি অন্য আর 10টা পিশাচের মতো এত খারাপ নই, কিন্তু কাঁচা হাঁস মুরগি গরু ছাগল খাওয়া এটাই আমাদের খাদ্য। আমি যখন ওই খামারে খেতে গিয়েছিলাম, আপনার ছেলে আমাকে দেখার পরেও লাঠি দিয়ে আঘাত করেছিল। আমি একা ছিলাম না, নিচে আমার সঙ্গীরা আরও কয়েকজন ছিল। প্রথম আঘাতের পরও আমি কিছু বলি নাই, কিন্তু এরপরে যখন আঘাত করে তখন আমার সকল প্রিয় যারা তারা খুব ক্ষিপ্ত হয় এবং আমার বারণ সত্ত্বেও এই রেজাউলকে হত্যা করে এবং হত্যা করে ওই ঢিপির নিচে পুঁতে রাখে। কিন্তু যেহেতু আপনারা দুইজন গরিব মানুষ, আপনাদের মধ্যে একটা অনুশোচনা জাগে যে আহা, আপনাদের সন্তান নেই, এখন আপনি কিভাবে চলবেন, তাই আমি পাগল সেজে আপনাদের সাথে ছিলাম। কিন্তু আমার খাবার তো গরু ছাগল হাঁস মুরগি, এগুলো তো আমাকে খেতেই হবে। এজন্য আমি কি করতাম, গরু ছাগল ছেড়ে দিতাম, হাঁস মুরগি ছেড়ে দিতাম। কিন্তু হাঁস মুরগি যখন ছাড়তে আপনারা দুজন মানা করে দিলেন, তখন আমি গরু ছাগল ছাড়া শুরু করলাম। এরপরে যখন মানুষ আমাকে ধরে আঘাত করলো, মারলো, তখন আমি মানুষের বাচ্চার প্রতি নজর দিলাম। বাচ্চাদেরকে আমি খেয়ে ফেলতাম খুব কৌশলে, তাদেরকে মেরে ফেলার মাধ্যমে আমি তাদেরকে খেয়ে ফেলতাম। কিন্তু এটাও যখন বন্ধ হয়ে গেল, তখন আমার তো আর আপনাদের সাথে থেকে লাভ হচ্ছিল না। আমি চাইলে আপনাদেরকে অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ আপনাদের সন্তানকে হত্যা করা হয়েছে। এর কিছু অংশ আমি নিজে পুষিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম আমার কারণে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, গ্রাম ছাড়া হচ্ছেন, তখন আমি চলে গেলাম এবং আপনাদের দুজনকে আবার গ্রামে রেখে গিয়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, 20 বছর একটি পিশাচ একটি গ্রামে ছিল। কখনো গরু ছাগল খেয়েছে, কখনো হাঁস মুরগি খেয়েছে, কখনো মানুষকে হত্যা করেছে। 20 বছর এই ঘটনার সাক্ষী ওই গ্রামের এখনো অনেক মানুষ আছেন। রেজাউল ঠাকুরের পিতামাতা মারা গিয়েছে, বাহারুদ্দিনও মারা গিয়েছে, কিন্তু বাহারুদ্দিনের মৃত্যুর পূর্বে একটি সত্যতা নিশ্চিত করে যায়। যখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে রেজাউল ঠাকুর 20 বছর আগেই মারা গিয়েছিল,
এটা একটা পিশাচ ছিল। রেজাউল ঠাকুরের বেশি যে পাগলাকে দেখেছে সেটা একটা পিশাচ। তখন বাহারুদ্দিন সেই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, হ্যাঁ, যখন আমি 3 দিন রেজাউলের সাথে ছিলাম, প্রতি রাত্রি একটি ভয়ঙ্কর পিশাচ আমাকে স্বপ্ন দেখাতো যে তুই এখান থেকে চলে যা, যদি না যাস তোর মৃত্যু অনিবার্য। প্রথম দিন আমি দেখেছি, দ্বিতীয় দিন দেখেছি, তৃতীয় দিন বলেছে আজ যদি না যাস তাহলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন তৃতীয় দিন আমি রেজাউল ঠাকুরকে বলি যে হয় তুমি থাকো নয় আমি থাকি, কিন্তু আমি জানতাম যে রেজাউল ঠাকুর যেহেতু দীর্ঘদিন এখানে আছে সেক্ষেত্রে সেই থাকতে চাইবে এবং আমি চলে যাব। আমি চলে গেলে ওর প্রতি একটা ভয় কাজ করতো, রেজাউল ঠাকুরের কোনো ক্ষতি না হয়। এজন্য মাঝে মাঝে আমি সকালবেলা এসে দেখতাম যে খামারের কী অবস্থা। এই কারণে একদিন সকালবেলা খামারে এসে দেখি খামারের দরজা খোলা, একটা হাঁসও নেই, কিন্তু রেজাউল ঠাকুরের ঘরের দরজা বন্ধ। তারপর তাকে ঢিবির উপরে আমরা পাই। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এভাবেই রেজাউল ঠাকুরের জীবন অবসান হয়। কিন্তু 20 বছর রেজাউল ঠাকুরের বেশি সেই পিশাচ ওই গ্রামে ছিল। সেই ঘটনার সাক্ষী এখনও আছে মানুষ। সেই খামার এবং পুকুরটি এখনও সেভাবে তো ব্যবহৃত হয় না, বিশেষ করে পুকুরটি পরিত্যক্ত, কিন্তু হাঁসের খামারটি এখন পাকা করা হয়েছে, যেখানে এখন পাকা ঘর রয়েছে এবং ওই জায়গায় একটি সাইনবোর্ড রয়েছে, সাবধান ভুতুড়ে এলাকা। এখানে সেখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে। ধন্যবাদ সবাইকে।